জুলাই সনদ নিয়ে বিএনপি মহাসচিবকে আলোচনার আহ্বান জানালেও সাড়া মেলেনি বলে জানিয়েছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর তারেক ফজল। জনাব তারেক ফজল, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। শুরুতে যে বিষয়টি জানতে যাচ্ছি, জামাত কিছুদিন আগে পিআর ইস্যুতে আন্দোলনে নেমেছিল, এখন তারা পিআর ইস্যু থেকে সরে এসে তারা এখন গণভোটের দাবিতে রাস্তায় আছে। তো বিএনপি বিপরীতমুখী অবস্থানে আছে, কি মনে হচ্ছে সামনে কি সংঘাতের দিকে যাচ্ছে কিনা? ধন্যবাদ। আহ, রাজনৈতিক দলগুলো তাদের বিবেচনায় এবং তাদের আহ, ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী রাজনৈতিক কর্মসূচি এবং আহ, তাদের বক্তব্য উপস্থাপন করে থাকে। বাংলাদেশে বর্তমান বাস্তবতা আমরা সেটা দেখতে পাচ্ছি যে তারা আম, দলগুলো তাদের নিজেদের বিবেচনা থেকে তাদের অবস্থান ব্যাখ্যা করছে, দাবি তুলছে এবং এগোতে চাচ্ছে। এখন আমরা যেটা দেখছি যে জামাত ইসলামী গণভোটের আয়োজনটি আগে সারতে চাচ্ছে, যাতে করে তারা গণভোটের ফলাফলের ভিত্তিতে পরবর্তী রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে, জনগণের অবস্থান তারা জানতে পারে। অন্যদিকে আহ, একটি মধ্যপন্থী রাজনৈতিক দল এবং যাদের শাসন করার অভিজ্ঞতা আছে বাংলাদেশে, বিএনপি, এই গণভোটকে একই দিনে জাতীয় সংসদের নির্বাচনের দিনেই আয়োজন করতে দাবি করছে এবং এই অবস্থা থেকে তারা দৃঢ়তার সাথে না নড়ার কথা ঘোষণা করছে। এটা আমরা দেখতে পাচ্ছি। তো রাজনৈতিক দলের দাবি হিসেবে আমরা জামাত এবং বিএনপির এই দাবির মধ্যে একটু সংঘর্ষের, একটু বিপরীতমুখী অবস্থান তো অবশ্যই দেখছি। কিন্তু আমার মনে হয় যে জামাত ইসলামী তাদের পূর্ববর্তী পিআর বিষয়ক যে কঠোর অবস্থান ছিল সেখান থেকে যেমন করে কিছুটা নমনীয় হয়েছে, বর্তমানে তাদের যে দাবি আছে যে গণভোটের আয়োজনটি আগে করতে হবে, সেই দাবিতে তারা কতটুকু টিকে থাকবে অথবা বিএনপি তাদের অবস্থানে কতটুকু অনড় থাকবে, আহ, সেটা অবশ্য আমরা আগামী কয়েকদিনের মধ্যে বুঝতে পারবো। তবে সাধারণভাবে এটাকে কিছুটা সাংঘর্ষিক হয়তো বলাই যেতে পারে, কিন্তু আবার একই সাথে এটাকে দলগুলো তাদের নিজেদের দাবি নিজেদের পক্ষে আনার জন্য এক ধরনের কৌশল হিসেবে বিবেচনা করা যেতে পারে। আমি মনে করি যে এটা এখনই আশঙ্কার বিষয় নয়। আমি মনে করি জাতীয় স্বার্থে দুটো রাজনৈতিক দলই তাদের আপনি অবস্থান যেমনটি এবং বলছিলেন, জাতীয় স্বার্থকে সামনে রাখবে। নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়, যেটি প্রধান উপদেষ্টা সহ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সময় খুবই কম আছে। এই সময়ের মধ্যে আগে গণভোট, এরপরে ফেব্রুয়ারিতে নির্বাচন, এই অল্প সময়ের মধ্যে এই দুটি বড় আয়োজন করা সম্ভব কিনা? না, নীতিগতভাবে যদি বলা হয় যে সম্ভব কিনা, আমি মনে করি এতে কোনো সমস্যা নাই। সম্ভব, অবশ্যই সম্ভব। এটা শুধুমাত্র নীতিগত সিদ্ধান্তের বিষয়। এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক সিদ্ধান্তে বিভিন্ন পক্ষ থাকবে। রাজনৈতিক সিদ্ধান্ত মানে এর মধ্যে ভিন্ন মত আছে, ডিসএগ্রিমেন্ট আছে। ডিসএগ্রিমেন্ট না থাকলে রাজনৈতিক বিষয় হতো না। আম, আয়োজনে, মানে গণভোট আগে আয়োজনে খুব বড় সমস্যা আছে এটা আমি মনে করি না। এটা যদি বিএনপি মেনে নেয় তাহলে এটা সম্ভব, অবশ্যই সম্ভব। আবার যদি জামাত ইসলামী যদি মেনে নেয় যে একই দিনে হবে, সেটাও সম্ভব। সুতরাং এটা বড় কোনো সংকটের বিষয় নয়। বিএনপি এবং জামাতকে জনাব তারেক এই ফজল, বিষয়ে আরো গতকালকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদে কোনো নোট অফ ডিসেন্ট থাকবে না। অর্থাৎ বিএনপি কিন্তু নোট অফ ডিসেন্ট রেখেছে এবং তারা বলছে যে সেটি জুলাই সনদে উল্লেখ থাকতে হবে। এখন এনসিপি বিএনপি তারাও কিন্তু বিপরীত মুখে নোট অফ ডিসেন্ট নিয়ে। এটি আসলে আপনি কিভাবে দেখছেন? নোট অফ ডিসেন্ট আরেকটি বিষয়, যেখানে বিএনপির পক্ষ থেকে কয়েকটি প্রসঙ্গে তাদের ভিন্ন মত সহ বিষয়গুলো পাশ, ঐকমত্য কমিশনে পাশ হোক, এটা তারা সম্মতি দিয়েছে। তো সেইটা রেকর্ড আছে তারা কোন কোন বিষয়ে ভিন্ন মত জানিয়েছে। কিন্তু মনে হলো যে অধিকাংশ রাজনৈতিক দল, ওখানে যারা অংশ নিয়েছে অধিকাংশ রাজনৈতিক দল সেটাকে সমর্থন করে এবং সেভাবে সেটা পাশ হয়েছে, ঐকমত্য কমিশনের ডকুমেন্টের অংশ হয়েছে। এখন বিএনপি যেই নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা তো রেকর্ডেড আছেই।
গণভোটে যদি সেটা উম, আহ, এই নোট অফ ডিসেন্ট সহই পাশ হয়, সেটাও যদি উল্লেখ থাকে, তাতে বিএনপির অবস্থান বদলে যাওয়ার কিছু নেই। বিএনপি বলতেই পারে যে এটা এই বিষয়ে আমরা একমত ছিলাম না, আমরা ভিন্নভাবে ভেবেছি। এই কথাতে কোনো সমস্যা নেই। নোট অফ ডিসেন্ট থাকলে খুব সমস্যা নেই, না থাকলেও বিএনপি খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে এটা আমি মনে করি না, কারণ তারা জাতির সামনে সুনির্দিষ্ট ভাষায় তাদের অবস্থান ব্যাখ্যা করেছে। আপনার কাছে আরেকটি আহ, বিষয় অন- জানতে চাই। আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি নেতা, তিনি বলেছেন এই বর্তমান সংবিধানে গণভোটের কোনো সুযোগ নেই, নির্বাচিত সংসদ গণভোটের আয়োজন করবে। এই বিষয়টি কিভাবে দেখছেন আপনি? এই বিষয়টি বলতে গেলে রাজনীতি বিজ্ঞানের ভাষায় কথা বলার দরকার আছে। রাজনীতি বিজ্ঞান বলে যে আপনার যে বিদ্যমান অথবা স্বীকৃত রাষ্ট্রীয় দলিল, যে এখন যে সংবিধান আছে, এই সংবিধান তো বহু কিছু ছিল না, বহু কিছু নিষিদ্ধ ছিল, বহু কিছু সর্বোচ্চ শাস্তিযোগ্য ছিল। সেই অবস্থায় তো আমরা অনেক কিছু করেছি। সুতরাং এই বিদ্যমান সংবিধানে কি আছে কি নেই, এটা আসলে খুব বড় কিছু নৈতিক প্রসঙ্গ না। কারণ পুরো জাতি যেখানে ঐক্যবদ্ধভাবে বিগত ফেসিবাদী শাসকদেরকে পরাজিত করেছে, তাদেরকে দেশান্তরী করেছে, এইটার মাধ্যমে পুরো জাতির ইচ্ছা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। সুতরাং এটাকে ছোট করে যদি বিএনপি নেতৃবৃন্দ মিস্টার আমির খসরু মাহমুদ চৌধুরী যেটা আরো কয়েকবার বলেছেন, এটা বলাটা খুব বেশি ন্যায্য নয়। সংবিধান জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ। তো জনগণের ইচ্ছা তো প্রকাশিত হয়েছে কিছু বিষয়ে। সুতরাং বর্তমান বিদ্যমান সংবিধান আমাদের আছে, এটা যেমন সত্য, মানে আমাদের বর্তমান যে রাজনৈতিক শাসক কর্তৃপক্ষ আছে এই সংবিধানের আওতায় আছে, এই সংবিধানের আওতায় তারা আম, শপথ নিয়েছে, এটা যেমন সত্য। আবার এই সংবিধানের বিদ্যমান বহু কিছুকে অস্বীকার করে জনগণ তাদের দাবি, তাদের ইচ্ছা, জনাব তাদের তারিক ফজল, আকাঙ্ক্ষা আমাদের সাথে ঘোষণা যুক্ত হওয়ার করেছে। জন্য আপনাকে অনেক ধন্যবাদ। গণভোট সহ সাময়িক নানা ইস্যু নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর তারিক ফজল।